This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতিতে আন্তর্জাতিকতাবাদ বলে একটা কথা আছে, কিন্তু কলকাতার ক্ষেত্রে আমার কি মনে হয় জানেন তো, এই আন্তর্জাতিক যোগাযোগটা মানে আন্তর্জাতিক যোগ, এটা বোধহয় একটু বেশি যোগাযোগ আর কি, একটু আত্মিক যোগাযোগের মতো। দেখুন, হওয়ার কথা ছিল লন্ডন, হওয়ার কথা থাকলেও কলকাতা এখনও লন্ডন হয়নি, মানে হয়ে ওঠা হয়নি আর কি। কিন্তু এবার মনে হচ্ছে কলকাতার ইতালিকরণ কেউ ঠেকাতে পারবে না। ইতালির সেই হেলানো মিনারের ছবিটা মনে আছে আপনাদের? পিসা শহরের ওই মিনারটা কিন্তু জগৎ বিখ্যাত, যেখানে সারা বিশ্বের লোক ছুটে যায় শুধু ওই একটা একটু হেলে আছে এই স্থাপত্যটাকে চাক্ষুষ করতে। পিসার তো মোটে একটা হেলানো মিনার আছে, কলকাতা তো মনে হচ্ছে তাকে সংখ্যার বিচারে বলে বলে টেক্কা দিতে পারে। বিশ্বের অন্যতম আশ্চর্য এই পিসার মিনার যারা দেখেননি তাদের তো এই মুহূর্তে পুরো মানে বিশাল অফার আর কি, পুজোর অফার বলতে পারেন। যে কোনো সময় তারা ওই দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিতে পারেন এই কলকাতাতে বসে। এই রাজ্যে এই মুহূর্তে হেলে পড়া বাড়ির সংখ্যা কিন্তু কম নয়। মুশকিল হচ্ছে কি জানেন, পিসার ওই হেলানো মিনার অত্যাশ্চর্য ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ। আর আমাদের এখানে এই যে সমস্ত বাড়িঘরগুলো হেলে ঠেলে রয়েছে, এগুলো চূড়ান্ত গাফিলতির নিদর্শন। গার্ডেন রিচে ওই বহুতল ভেঙে পড়ার পর এই গাফিলতিগুলো কিন্তু আরও বেশি করে সামনে আসছে। ইনফ্যাক্ট এই প্রথম সেভাবে সামনে আসছে, নাহলে তো সামনে আসতোই না। সেই কবে শিবালিক হয়ে গেছে তারপর থেকে অনেকদের কিছু নেই, কারোর কোনো মনেও নেই, কোনো দায়ও নেই, দায়িত্বও নেই, ওসব সেই আমলের ব্যাপার বলে লোকজন নিশ্চিন্ত ছিল। কিন্তু এখন এই আমলেও তো সেই একই হেলে পড়ার থেকে ধসে পড়া গোটা বিষয়টা এখন চোখের ওপর নেচে বেড়াচ্ছে, এড়ানো তো যাচ্ছে না। এই সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে খেয়াল করে দেখুন, ঢুকুন একবার, দেখবেন মানে বিভিন্ন প্রান্তে হেলে পড়া বাড়ির নানা নিদর্শন ওই সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে। বুঝতে পারছি যে এই গার্ডেন রিচ কাণ্ডের পর আমরা বলছিলাম বটে যে সবাই কেন এরকম হঠাৎ করে নিজেদের ওই মার্ক সেফ, নিরাপদ আছি এই সব লেখার কি দরকার আছে। এখন বুঝতে পারছি যে সত্যি সত্যি এই তাগিদটা কেন লোকের মধ্যে এই রকম হঠাৎ উপচে পড়ছে নিজেকে নিরাপদ প্রমাণ করার। একদম ধুম পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আরও একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে জানেন তো, সেটা পোস্ট করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কিন্তু সেটা সবার জন্য, মানে নর্মালি রাজনীতিকরা যে পোস্টগুলো করেন সেগুলোর একটা বিশেষ উদ্দেশ্য থাকে, তার লক্ষ্য একরকম থাকে, বক্তব্যের পেছনে কারণটা একরকম থাকে, একটা বিশেষ জনগোষ্ঠী সেটাকে পছন্দ করে। কিন্তু এই শঙ্কর ঘোষের ভিডিওটা না, এটা কিন্তু সবার জন্য, অন্তত তার বেসিক যে জায়গাটা সেইটা সবার জন্যে খাটে। ভিডিওয় শঙ্করবাবুর ছোট্ট ছেলে প্রশ্ন তুলেছে, কেন চারপাশে এত খারাপ খবরের রমরমা? সত্যি কথা বলতে কি, এর থেকে কঠিন অথচ প্রাসঙ্গিক প্রশ্ন সাম্প্রতিককালে শোনা যায়নি। আমার ছেলে একটা প্রশ্ন করে যে, বাবা টেলিভিশন চ্যানেলে যা কিছু দেখাচ্ছে সবকিছু খবরে কেন এত ব্যাড নিউজ, গুড নিউজ বলে কিছু কি নেই? তখন আমি বললাম, না বাবা, গুড নিউজ নিশ্চয়ই আছে, তোমাকে ধৈর্য ধরে গুড নিউজ গুলো খুঁজে বের করতে হবে। যেটা গুড নিউজ সেটা তুমি শিখবে, জানবে। তো খুঁজতে কেন হবে? আমাদের মধ্যে তো খুঁজের জন্য তো এরকম থাকে। আচ্ছা, এই চারপাশে যে খবরগুলো আমরা দেখছি, আমি, আপনি সবাই, আপনারাও যেটা দেখছেন, আমরা যেটা দেখাচ্ছি, এর দায় রাজনীতিকবিদরা এড়াতে পারেন? দেখুন, গার্ডেন রিচে ফ্ল্যাট ভেঙে পড়ে 10 জন সহনাগরিকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার কারণ খুঁজতে বসে তদন্তকারীরা প্রাথমিকভাবে কি জানতে পেরেছে জানেন? জানা গেছে যে ওই 6 তলা ওই বহুতল নির্মাণে না
বিরাট গাফিলতি ছিল। মানে এমনিতেই প্রথম থেকেই তো গোটা ব্যাপারটা গাফিলতিতে ভরা এবং বেআইনি, সেটা এখন পরিষ্কার। একটা ডোবা, সেটাকে বুঝিয়ে সেখানটায় একটা বাড়ি তৈরি করে ফেলা হলো, এমন একটা বাড়ি যার প্ল্যান সেভাবে স্যাংশন নেই। এই গোটা বিষয়টার মধ্যে বেআইনি ছিল। কিন্তু তার থেকেও বড় গাফিলতি কোথায় ছিল জানেন? যেটা হয়তো না থাকলে বাড়িটা বেআইনি হতো, বাড়িটা বেনিয়মে তৈরি হতো, বাড়িটা ওই মানে কি বলবো প্ল্যান বহির্ভূতভাবে তৈরি হতো, এগুলো সব থাকতো, কিন্তু ওই প্রাণগুলো যেত না। এই ফ্ল্যাটটাতে যে পিলারগুলো ব্যবহার করা হয়েছে না, যে পিলারগুলো দেওয়া হয়েছে, সেই পিলারগুলোই ত্রুটিযুক্ত। কীরকম ত্রুটি জানেন? ওই পিলারের মধ্যে ইচ্ছে মতো সমস্ত রড টড ব্যবহার করা হয়েছে, কোথাও 8 mm, কোথাও 10 mm, ইচ্ছে মতো, মানে কোনো নিয়ম নীতি, কোনো একটা সিস্টেম কিচ্ছু না মেনে। যে কোনো কনস্ট্রাকশন সাইটে পিলার বা বিম ঢালাই করতে হলে সেই বহুতলের উচ্চতা অনুযায়ী ওই একই মাপের টিএমটি ব্যবহার করতে হয় এবং সেই পরিমাণ রড ব্যবহার করতে হয়। নির্মাণের এই প্রাথমিক শর্তটাই তার মানে গার্ডেন রিচের এই প্রমোটার মানেননি। খবরটা যখন জানলাম, অনেক কনস্ট্রাকশন বিশেষজ্ঞ, তাদের সাথেও কথা বললাম, তারাও প্রত্যেকেই একই কথা বললেন। এবং তখন থেকে কি মনে হচ্ছে জানেন, আমাদের চারপাশটা কি এই রকমই ত্রুটিপূর্ণ, মানে রডের পিলারে পরিপূর্ণ। হয়তো তার মধ্যে রডই নেই, বহু ক্ষেত্রে পিলার আছে। এই রকমই তো অবস্থা। গার্ডেন রিচের এই বহুতলের মতো নড়বড়ে কাঠামো, ত্রুটিপূর্ণ রডযুক্ত পিলারের ওপর আমাদের গোটা সিস্টেমটাই কি দাঁড়িয়ে আছে? আমরা কি দাঁড়িয়ে রয়েছি এরকম জায়গায়? খেয়াল করে দেখুন, রাজারহাট থেকে নিউ টাউন থেকে হাওড়া, এমনকি ধূপগুড়িতেও বেআইনি এরকম নির্মাণের খোঁজ পাওয়া গেছে, যেখানে একইভাবে নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে উঠে যাচ্ছে। দেখা গেছে, ওই বললাম, পিসার যদি একটা হেলানো মিনার থাকে, তাহলে আমাদের রাজ্যে ওই হেলানো মিনার বা বাড়ির সংখ্যা অসংখ্য। এর দায় কাদের? কারা আমাদের এরকম একটা অসাধারণ কৃতিত্বের অধিকারী করে দিলেন? রাজনীতিবিদরা এটা একটু ভিডিও প্রকাশ করে বলবেন নাকি? বাংলা কি বেআইনি নির্মাণের স্বর্গরাজ্য? গার্ডেন রিচে বহুতল ভেঙে 10 ঝুপড়িবাসীর মৃত্যুর পর যেন প্যান্ডোরার বাক্স খুলে গেছে। সরু বাড়ি, হেলা বাড়ি, ছোট জায়গায় লম্বা বাড়ি, কত কি সামনে চলে আসছে। গার্ডেন রিচের স্থাপত্য এই নামেই ভাইরাল হয়ে গেছে এই বাড়িটার ছবি। দুপাশে দুটো বাড়ি, মাঝখানে ফুট 5 একটা জায়গা, আর সেই ফাঁকেই উঠে গেছে 5 তলা বাড়ি। এভাবেও বাড়ি বানানো যায়? পুরসভা প্ল্যানের অনুমোদন দিল। সরকার সব জানে, দায় কেউ নিচ্ছে। আরেকটা নমুনা দেখাই। বহুতলটা দেখছেন, একদিকে হেলে গেছে, সামনে দিয়ে যেতে যেতে পথচারীরা প্রায় দাঁড়িয়ে পড়েন। হেলা বাড়ি বলে কথা। এ ছবি নিউ টাউনের। হ্যাঁ, আপাতভাবে তো মনেই হচ্ছে এটা হেলে আছে। এটা হেলে আছে, এরপরে এর দুটো পরে আরেকটা বাড়ি, সেটাও হেলে আছে। বাড়ির মালিক অবশ্য বলছেন, ও সামান্য একটু হবে, হেলার কোনো প্রশ্ন, সামান্য একটু, ওটা হেলা না। ওটা কী করেছে, বাড়িটা যখন বিল্ডিংটা কনস্ট্রাকশন করেছে, এই সাইডে ডাউন করে করেছে। হ্যাঁ, এই সাইডে মানে উঁচু করে করেছে। হ্যাঁ, এক সাইডে এটা ডাউন করে, কিন্তু বাড়ির কোনো হেলানি কোনো প্রবলেম। এরকম যুক্তি শুনেছেন কখনো? সিএ ব্লকের 117 নম্বর বাড়ি শুধু নয়, সিএ ব্লকের অন্তর্গত আরও একটি বাড়ি, সেই বাড়িটিও বিপজ্জনকভাবে একদিকে হেলে রয়েছে, সেরকমই ক্যামেরায় ধরা পড়ছে। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, যেটা হচ্ছে টাই বিমটা, এটা ঠিক নেই, সেট নেই। একটা সাইড আপনার 32.5 ইঞ্চি ইনসাইডে, আর একটা সাইড হচ্ছে আপনার 27 ইঞ্চি থেকে একটু বেশি। আপনি এই 3টে বাড়ি বললেন, এই 3টে বাড়ি আমরা দেখে নিয়েছি, কিন্তু আমাদের যারা ঘোরে বা আমাদের যারা আর্কিটেক্ট উইং বা ইঞ্জিনিয়ারিং যারা ফিল্ডে ঘোরেন এবং সমস্ত সময় কাজ দেখেন আর কি, তাদেরকে অলরেডি আমাদের বলাও আছে যে যদি আমরা কোনো ইললিগাল কনস্ট্রাকশন বা কোনো বাড়ি টিল্টেড হয়ে যাওয়া, এগুলো রিপোর্ট করা আমাদেরকে। এবার ধূপগুড়ির এই নির্মীয়মান বহুতলটা দেখুন।
ধূপগুড়ি পুরো এলাকায় G+2 মানে 3 তলার উঁচু বাড়ি ওঠারই কথা নয়, অথচ শহর জুড়ে এরকম একাধিক বহুতল, 4 তলা 5 তলা ছড়াছড়ি। ধূপগুড়ি পৌরসভার আধিকারিক থেকে শুরু করে পৌর প্রশাসক থেকে শুরু করে সবাই নিশ্চয়ই ভূমিকা পালন করছে। তার মানে এটা ভিতরে ভিতরে কোনো একটা সেটেলমেন্ট হয়ে হয়তো গিয়েছে। কোথায় এরকম কিছু উঁচুতলা বিল্ডিং আছে এবং ইলিগাল কনস্ট্রাকশন হলো কিনা প্র্যাকটিস খোঁজ খবর নিন, তারপরে একটু ব্যবস্থা গ্রহণের কথা তো পরে ভাবতেই হবে। ব্যাটরা থানা এলাকায় কালীপ্রসাদ চক্রবর্তী লেনের এই 5 তলা বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রমোটারের 2 লক্ষ টাকা জরিমানা। এখন 11টি পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছে। সব টাকা জলে। কোথায় যাবেন, কোথায় থাকবেন, এসব দেখে নড়ে চড়ে বসেছে হাওড়া পুরসভা। বেআইনি বাড়ি চিহ্নিত করতে কমিটি গঠন করা হয়েছে। এতদিন কি পুরসভা ঘুমোচ্ছিল? এখানে কিন্তু আমাদের একটা কন্টিনিউয়াস এফর্ট আছে যে আমরা ইলিগাল বিল্ডিং এর এগেনস্টে কন্টিনিউয়াস এফর্ট আছে, আগেও ছিল, আজও আছে এবং আগামী দিনেও থাকবে। G+1 এর প্ল্যানে G+4 বিল্ডিং তৈরি হয়ে গেল, আর প্রশাসক কমিটির চেয়ারম্যান বলছেন চেষ্টার কথা। সাধে কি আর একের পর এক বেআইনি বহুতলের ছবি সামনে আসছে? এই জাস্ট কিছুদিন আগের বছর খানেকের ওপর হয়েছে বোধহয় একটা ছবি, একটা ভিডিও আপনাদের নিশ্চয়ই মনে আছে, চোখে পড়বে সবারই, কারণ এটা একটা মানে অন্যরকম একটা ভিডিও ছিল। আমরা এরকম দেখিনি চট করে। নয়ডায় ওই বেআইনি টুইন টাওয়ার ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল আদালত। একটা 100 মিটার আর একটা 97 মিটারের টাওয়ার, কি অসাধারণভাবে ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল এক পলকে ওই সিস্টেমিক এক্সপ্লোশনের মাধ্যমে। এই আদালতের নির্দেশটা কার্যকর করতে 3000 কেজি বিস্ফোরক ব্যবহৃত হয়েছিল। কোথাও চারপাশে ইদার উদার ছিটকে ছুটকে যাওয়া কোনো কিচ্ছু নেই, আস্তে করে ধসে পড়ে গেল পুরো মিনারটা। এই তো সেদিনের ঘটনা, 2022 আগস্ট। অনেকেই তখন মনে করছিলেন যে নয়ডার এই টুইন টাওয়ার ভেঙে গুড়িয়ে দেওয়ার ফলে সবার নিশ্চয়ই চোখে টোকে পড়বে, আর তার ফলে ওই যে মানুষগুলো বেআইনি টাওয়ার তৈরি করেন, এরকম বেআইনি প্ল্যান বহির্ভূত অট্টালিকা তৈরি করেন, তারা হয়তো একটুখানি সাবধান হবেন। সারা দেশে এই বেআইনি নির্মাণে হয়তো খানিকটা লাগাম পরানো যাবে। আদালতের এই কড়া অবস্থান, এটা নিশ্চয়ই সবার মানে মনের মধ্যে গেঁথে যাবে। এভাবে ধসে পড়াটা দেখে কম টাকা তো লস হলো না, কিন্তু কোনো কিছুতেই যে কিছু লাভ হয়নি তার প্রমাণ তো চারপাশে তাকিয়ে দেখুন। আমাদের প্রত্যেকের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই বহুতলগুলো আপনাদের দেখালাম, আপনাদের বললাম কোথায় কোথায় রয়েছে। ইনফ্যাক্ট নিজের একটু চোখ কান খোলা রাখুন, আপনারা হয়তো প্রশ্ন তুলবেন কোথায় কোথায় নেই। কেন এইভাবে নিয়মকে বুড়ো আঙুল দেখানোর মানে সাহসটা পাচ্ছেন প্রমোটাররা বলুন তো? এতে শুধু যে পাশের বাড়ির লোকজন তা না, যারা আছেন তারা প্রত্যেকে, যারা বাড়ি কিনছেন, যাদের এটা একমাত্র বাসস্থান, সবাই তো মানুষ একটুখানি মাথা গোজার ঠাঁই খোঁজে। কেন? একটু নিরাপদে ঝড় জল বৃষ্টির থেকে একটু নিরাপদ থাকবে, তাকে আগলে রাখবে, বাঁচিয়ে রাখবে। কি সুন্দরভাবে ওরা বাড়ি টাড়িগুলো সাজাই, তাই না? আপনি সাজান, আমি সাজাই, আমাদের এটা স্বপ্ন থাকে, ভালো লাগা থাকে, অনেক 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 পরিকল্পনা থাকে এই বাড়িটার সঙ্গে, কত স্মৃতি জুড়ে থাকে। কেউ কেউ সারা জীবনের সঞ্চয় দিয়ে এই ফ্ল্যাটগুলো কেনেন, কিন্তু যারা এই বাড়িগুলোকে এইভাবে বানান, আমাদের স্বপ্ন, আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা, আমাদের প্রাণ, সব কিছু নিয়ে তারা কি এভাবে ছেলে খেলা করেন? কীভাবে করেন বলুন তো? কে অধিকার দেয় এদের? কে এদের সাহস দেয় এইভাবে আমাদের নিয়ে ছেলে খেলা করতে? এক্ষেত্রেও কি আমাদের একমাত্র ভরসা সেই আদালত? আদালত অবশ্য আদালতের কাজ করছে যথারীতি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই আবাসন অনুমোদন সংক্রান্ত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ রেখেছেন। বিচারপতি সিনহা বলেছেন যে কোনো আবাসনের উপযুক্ত অনুমতি আছে কি নেই, কোন আবাসন অনুমতি ব্যতিরেক তৈরি হয়েছে, কোন আবাসনটা একদম নিয়মমাফিক তৈরি হচ্ছে, সেগুলো ফ্ল্যাট কেনার আগেই ক্রেতারা কিভাবে জানতে পারবেন তা নিয়ে চিন্তাভাবনা করা উচিত, এবং তা নিয়ে তিনি একটা পথও বাতলে দিয়েছেন। তার পরামর্শ হচ্ছে যে আবাসন সংক্রান্ত তথ্য পুরসভার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, যাবতীয় তথ্য, কী পর্যায়ে রয়েছে, কতটা হয়েছে, তার সম্পর্কে তাদের কি অবজারভেশন, সবটা। তাহলে যিনি ওই ফ্ল্যাট কিনবেন তিনি এই দেখে, ওয়েবসাইট দেখে নিজেই বুঝে যেতে পারবেন যে তার কি করণীয় আছে।
বিচারপতি তো যা বলার বলে দিয়েছেন। এবার নির্দেশ কার্যকর হলে সেটা রূপায়ণের দায়ভার সংশ্লিষ্ট পুরসভার, এবং তাহলে তো তারা যদি কোথাও গিয়ে ওই লিখতে হয় যে গোটা বিষয়টার মধ্যে প্ল্যান বহির্ভূতভাবে এই এতগুলো জায়গা উঠেছে, এই জায়গাটা এটা ঠিক মতো নিরাপদ না, এই বিল্ডিংটা নিরাপদ না, এই বিল্ডিংটা ঠিকঠাক নিয়ম মেনে তৈরি হয়নি, তাহলে তো সেই বিল্ডিংটাকে আটকে দেওয়া বা সেটা যদি ওরকম বেআইনিভাবে তৈরি হয়ে পড়ে ওই নয়ডার বিল্ডিংয়ের মতো সেটাকে গুড়িয়ে দেওয়ার দায়িত্বও তো এই পুরসভার। দায়িত্ব শুধু না, দায়, কর্তব্য। এতগুলো মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করা যায় নাকি? শুনেছি হাওড়া পুরসভা নাকি ঠিক করেছে তারা এবার বেআইনি নির্মাণ সব ভেঙে দেবে, বেআইনি নির্মাণ ভেঙে দেবে। এবার প্রশ্নটা, এবার কোট আন কোট একটাই মনের মধ্যে প্রশ্ন জাগায়, জানেন তো? তাহলে কোট আন কোট এতদিন কি করছিলেন পুরো কর্তৃপক্ষ? তারা যদি এখন বেআইনি নির্মাণ ভাঙবেন বলে ঠিক করে থাকেন, তার মানে জানতেন বেআইনি নির্মাণ আছে, এত ঝটপট এবার ভেঙে দেবো, মানে জানেন তো অনেকগুলো বেআইনি নির্মাণ রয়েছে। তাহলে জানাই যখন আছে, তাহলে এতদিন চুপ করে বসেছিলেন কেন? নাকি দেখছিলেন গার্ডেন রিচের মতো ঘটনা ঘটে কি না? এটার থেকে আরও একটা বিষয় মনের মধ্যে খচখচ করছে, জানেন তো? সত্যি যদি গার্ডেন রিচের মতো ঘটনাটা না ঘটতো, তাহলে কি এরা সবাই চুপ করেই বসে থাকতেন যতদিন না এরকম একটা ঘটনা আবার অন্য কোথাও না ঘটে? এদেরকে আপনাকে শুধু কিছু কয়েক লক্ষ টাকা পকেটে গুঁজে দিতে হবে, ঘুষের ওপর তোলার ওপর এই সরকার চলছে। গার্ডেন রিচে এখন বিল্ডিং ভেঙে পড়লো, তাই গার্ডেন রিচ না ভেঙে পড়লে গার্ডেন রিচ এরকমই চলতো, নেতা মন্ত্রীরা সবাই রিচ হয়েছে। খালি গার্ডেন রিচ নয়, গার্ডেন রিচে ঘটনা ঘটেছে বলে সবার দৃষ্টি গেছে। কলকাতার আশেপাশে, কলকাতায় জেলা শহরেও আজকাল ঠিক একই রকম পরিস্থিতি। আচ্ছা, বিরোধীরা এই যে বক্তব্যগুলো রাখলেন, তারা কি গোটা বিষয়টা একটু সরলীকরণ করে ফেলছেন? খুব সহজ সরল ভাষায় নিজেদের স্ট্র্যাটেজি অনুযায়ী যেটা বলা সেটা বলেই ছেড়ে দিচ্ছেন, দায় শেষ। ফিরহাদ হাকিম বলেছেন শহরের কোনো গলিতে সেটা বেআইনি নির্মাণ হচ্ছে সেটা খোঁজ রাখা ওই অফিসারদের কাজ, সেটার খোঁজ রাখা মেয়র বা কাউন্সিলরের কাজ নয়। আজ তিনি বলেছেন যে তারা কেউ আইন হাতে নিয়ে বসে নেই। এই পরপর যদি বয়ানগুলোকে, এবং তার মধ্যে গতকাল আবার ইঞ্জিনিয়ারদের তিরস্কারও করেছেন, বলেছেন যে তাদের অকর্মণ্যতার জন্য তাকে চোর অপবাদ নিতে হচ্ছে, বিরোধীরা অধিকার পেয়ে যাচ্ছেন তাকে চোর বলার। এই বিষয়গুলো তার মনে প্রবলভাবে লেগেছে, এটাও পরিষ্কার করে দিয়েছেন। কিন্তু এই যে পরপর যে ঘটনা প্রবাহ এবং তার পরিপ্রেক্ষিতে এই যে একের পর এক বক্তব্যের ধারা, এগুলো যদি মানে একটু সাজিয়ে গুছিয়ে দেখেন, একটাই কথা কিন্তু মনে হবে, কোথাও ওই পুরসভার ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলার কাজটাই সবাই মিলে করে চলেছেন। কিন্তু ফিরহাদ হাকিমের দলীয় সতীর্থ সব্যসাচী দত্ত, তিনি দীর্ঘদিন এই বিধাননগর কর্পোরেশনের তিনি মেয়র ছিলেন, তারপরে তিনি আবার একটা দীর্ঘ সময় তিনি আবার ওই বিধাননগরের এখনও রয়েছেন, ওই বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যানও রয়েছেন। ফলে এই সমস্ত বিষয়ে তার যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেছেন যে তিনি যখন বিধাননগরের মেয়র ছিলেন তখন কড়া হাতে সব কিছু দমন করতেন। তাহলে কি বিধাননগর পুরসভার মেয়র যা পারেন কলকাতার মেয়র তা পারেন না? সব্যসাচী দত্ত যা করে দেখিয়েছেন বলে দাবি করছেন, ফিরহাদ হাকিম কেন তা করতে পারছেন না? সেটার এই প্রশ্নটাও সহজ, আর উত্তরটা ওই নিউ টাউনেরও বেশ কিছু হেলানো বাড়ি আমরা দেখিয়েছি। এই বাড়িগুলো কোন আমলে কেন তৈরি হয়েছিল, আরও বিভিন্ন জায়গায় বেশ কিছু বাড়ি ঠাড়ি আছে, সেগুলো আবার সব্যসাচী দত্তের সময়কালের মধ্যে নেই তো। মানে বলা তো যায় না কোন আমলে কোনটা পাস হয়েছে, কোন আমলে কোনটা তৈরি হয়েছে। সেই বিষয়গুলো খতিয়ে না দেখলে কেউ কেউ ভাবতেই পারেন গোটা বিষয়টা ওই ঘুটে পড়ে গোবর হাঁসের মতো হয়ে যাচ্ছে না তো। এটা বাড়ির ছবি ভাইরাল হয়েছে, সেই বাড়িটা কিভাবে হলো? 5তলা বাড়ি, এটা আমি কি করে জানবো কিভাবে হলো? আমি এখন রেস্কিউ অপারেশন আছি, রেস্কিউ অপারেশন করবো। আমি আইনের হাতে নিয়ে বসে নেই যে সব আমার কাজে আছে। দেখুন, আমি মেয়র থাকাকালীন তার দায়িত্ব এবং দায়বদ্ধতা আমার ছিল। আমার দপ্তর ছিল এটা বিল্ডিং দপ্তর, এবং সেই সময়
আমি কড়া হাতে দমন করেছি। সেটা আইন প্রণয়ন করা আর আইনকে বলবৎ করা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আমি তো মাত্র 2 বছর মেয়রের চেয়ার, তার আগে তো অনেকেই ছিল। আমি এসব নিয়ে বলবো না। কোথাও কোথাও বিপর্যয় যদি হয় তার দায় সকলকেই নিতে হবে, সবাই মিলে এই ব্যাধিটার বিরুদ্ধে লড়তে হবে। দেখুন, নেতারা তো রাজনৈতিক দলের পিলার, তাদের মধ্যে এরকম মতের ফারাক থাকলে কাঠামোর কী হবে? গার্ডেন রিচ কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে পিলারে যদি ত্রুটি থাকে তাহলে যে কোনো কাঠামো যখন তখন ভেঙে পড়তে পারে। আর আমরা কোথায় কোথায় এরকম ত্রুটিপূর্ণ পিলারের উপর দাঁড়িয়ে রয়েছি, কখন কোন জায়গাটা ভেঙে পড়তে পারে সেটা কে বলতে পারে? বলতে তো অনেকেই পারেন। আর আজকে যদি আমাদের চারপাশের পিলারগুলো নিয়ে কি অবস্থায় আছি সেটা ভাবনা চিন্তা করতে হয়, তাহলে কিছু কথা কিন্তু অটোমেটিক মুখে এসে যাবে, যে কথাগুলো আজ না বললেই নয়।